দেশের ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ত সূচির অংশ হিসেবে মার্চে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টিম বাংলাদেশ। কন্ডিশনের দিক থেকে লঙ্কানরা এগিয়ে থাকলেও তাদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয় সম্ভব বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তবে উইকেট কিপিং এ মুশফিকের থাকা না থাকা পুরোটাই নির্বাচকদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলেও জানান তিনি। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ফরম্যাটে কাটার মাস্টার মোস্তাফিজের দলে ফেরাটা নিশ্চিত করেছেন তিনি। এবছর দেশের বাইরে ব্যস্ত সূচি টাইগারদের। এরই মধ্যে নিউজিল্যান্ড ও ভারত সফর শেষ করেছে টিম বাংলাদেশ। দেশের বাইরে 2টি সিরিজে হতাশাজনক ফলাফল টাইগারদের। বছরের শুরুটা যদিও আক্ষেপ আর হতাশায়, তবে আবারও টাইগাররা নতুন করে স্বপ্ন দেখছেন আসছে মাসের শ্রীলঙ্কা সফর ঘিরে। লঙ্কা জয়ের লক্ষ্যে 24 ফেব্রুয়ারি থেকে অনুশীলন শুরু করবে মাশরাফি সাকিবরা। লায়ন্সদের বিপক্ষে টাইগারদের অতীত ইতিহাস একেবারেই সুখকর নয়। সবশেষ 2014 সালে লঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। তবে গেল কবছরে দেশের ক্রিকেটে এসেছে আমূল পরিবর্তন। টাইগারদের পারফরমেন্সের দ্যুতি ছড়িয়েছে পুরো ক্রিকেট বিশ্বে। তাই দলের নতুন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। কন্ডিশনটা শ্রীলঙ্কার হোম কন্ডিশন ওদের, বাট তারপর আমি মনে করি যে আমরা যথেষ্ট ক্যাপাবল, ওদেরকে এই সিরিজ জেতার জন্য আমরা যথেষ্ট ক্যাপাবল। আমি মনে করি প্রত্যেকটা ফরম্যাটেই আমাদের ভালো ক্রিকেট, আমি আশা করি যে আমরা ওদের থেকে বিরাট ক্রিকেট খেলবো, বা আমরা সেরকম একটা দল এখন যে আমরা মানে ওদের সাথে জিততে পারি ম্যাচ, সেই অ্যাবিলিটি আমাদের এই দলটার আছে। সদ্য সমাপ্ত ভারত সফরে সমালোচিত হয়েছে মুশফিকের কিপিং। তাই লঙ্কানদের বিপক্ষে মুশফিক কিপিং করবেন কিনা তা নির্বাচকদের সিদ্ধান্তের উপরই ছেড়ে দিলেন সুজন। সেই সঙ্গে সময় উপযোগী শট খেলার পরামর্শ দিলেন সাকিবকে। আমার মনে হয় সাকিবকে বোঝানোর কিছু নেই। সাকিব এত এক্সপিরিয়েন্স, বা আমাদের সিনিয়র প্লেয়ার এত এক্সপিরিয়েন্স যে তাদেরকে এখন এইসব সিচুয়েশনকে হ্যান্ডেল করা ওরা জানে অনেক ভালো, যারা কেয়ার করতে হবে। তারপর হয়তো এইসব সিচুয়েশন আরেকটু কেয়ারফুল থাকতে হবে। সাম্প্রতিক সময়ে টাইগারদের পেস আক্রমণে অন্যতম ভরসা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ইংলিশ কাউন্টি খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে জাতীয় দলে অনেকটাই অনিয়মিত এই বোলার। তবে এই সিরিজে আসার কথা হলো টেস্ট, ওয়ানডে, টি20 3 ফরম্যাটে দলে ফিরছেন মুস্তাফিজ। মুস্তাফিজ 3 ফরম্যাটেই জন্য রেডি। বিসিএলও ভালো বল করেছে, যেহেতু একটা বড় ইনজুরি থেকে উঠে আসছে। আমাদেরকে একটু ওই যেটা করি যে হ্যান্ডেল উইথ কেয়ার, আমাদের ওই কথাটাও মাথায় নিয়ে গিয়ে চলতে হবে যে মুস্তাফিজকে আমরা কোন ম্যাচ খেলাবো, কতগুলো ম্যাচ খেলবে এর মধ্যে। নিউজিল্যান্ড ও ভারত সফরের ব্যর্থতা দূর করে এই সিরিজে টাইগাররা জয়ের ধারায় ফিরবেন বলে মনে করছেন তিনি। আর বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এ খেলার মধ্য দিয়ে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে চান ইমরুল। বৃহস্পতিবার এমনটাই জানান তিনি। এছাড়া সাম্প্রতিক 2টি সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দারুণ কিছু করবে বলেও প্রত্যাশা করেন ইমরুল। নিউজিল্যান্ড সফরটা ইমরুল কায়েস হয়তো ভুলতেই চাইবেন। সাম্প্রতিক সময়ে টাইগার ব্যাটসম্যানের জন্য এই সিরিজটাই যে চরম হতাশা বয়ে এনেছে। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি যে ইনজুরিতে পড়েন, তাতে ছিটকে যেতে হয় দ্বিতীয় টেস্ট থেকেও। পরে পুনর্বাসন প্রক্রিয়া অংশ নিয়ে চিকিৎসকের সবুজ সংকেত মিললে পাড়ি জমান ভারতেও। কিন্তু প্রস্তুতি ম্যাচে আবারও পুরনো ব্যথাটা জেঁকে বসে। নতুন করে চোট আক্রান্ত এই ব্যাটসম্যান ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচটিতেও মাঠে নামতে পারেননি। 1 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো পুনর্বাসনে ইমরুল। প্রথম দিন প্রায় 1 ঘন্টা ব্যাটিং করেছেন জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান। রানিং এর পাশাপাশি ঘাম ঝরিয়েছেন জিমেও। আসার পর থেকে রিহ্যাব করেছি এবং লাস্ট 2 দিন ধরে ব্যাটিং করছি এবং রানিং করেছি। তো আমার কাছে মনে হচ্ছে যে ওইরকম ভাবে কোনো পেইন নাই বা এরকম হচ্ছে না। রানিংও কোনো সমস্যা হচ্ছে না, ব্যাটিংও হচ্ছে না। তো আমার মনে হচ্ছে এখন অনেক ফিল অনেক বেটার। 19 তারিখে মনে হয় খেলা বিসিএল এর। হলেও এটিকে বাস্তবে পরিণত করতে যাচ্ছেন জাপানের রাজধানী টোকিওর বাসিন্দারা। 2020 সালের অলিম্পিকের বিভিন্ন পদককে সমৃদ্ধ করতেই পরিত্যক্ত মোবাইল সেটগুলো রিসাইক্লিং করে ব্যবহার করার পরিকল্পনা করছেন আয়োজকরা। রিও অলিম্পিকের পর এবার জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2020 সালের অলিম্পিকের আসর। সেখানে মূল অলিম্পিকের পর কয়েকদিনের বিরতিতে আবার বসবে প্যারা অলিম্পিকের আসর। সব মিলিয়ে বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া যজ্ঞের জন্য মোট 5000 পদক তৈরি করতে হবে আয়োজক কর্তৃপক্ষকে। এই বিপুল পরিমাণ পদক তৈরিতে ধাতু হিসেবে ব্যবহার করা হবে বিভিন্ন পরিমাণ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ। তবে এসব ধাতু সমূহের উপর চাপ কমাতেই কিনা অদ্ভুত এক উদ্যোগ আয়োজকদের। পরিত্যক্ত মোবাইল সেটকে রিসাইক্লিং করে সেই পদক সমূহকে সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়েছেন তারা। সে কারণেই টোকিওবাসীর কাছে তাদের পরিত্যক্ত মোবাইল সেটগুলো চেয়েছেন সেখানকার গভর্নর। প্রথম দিনেই সাড়া পেয়েছেন বেশ। টোকিওর মেট্রোপলিটন সরকারের কাছে ইতোমধ্যে জমা পড়েছে প্রায় 1000 খানেকের মতো পরিত্যক্ত মোবাইল সেট। আমি অনেক আনন্দিত নিজে
নিজের প্রায় ফেলে দেওয়ার মতো মোবাইল সেটগুলো নিয়ে এসেছি। এগুলো যে এরকম বড় একটি কাজে লাগবে আগে কখনো ভাবতে পারিনি। আমার অব্যবহৃত সেটগুলো আমি ফেলে দিতাম, যেগুলো এখন কাজে লাগবে, তাও আবার পদক তৈরিতে। আমার জীবনে এটাই সবচেয়ে বেশি অবাক করার ঘটনা যে এসব জিনিসকে অলিম্পিকের মতো বড় আসরের ক্ষেত্রে কাজে লাগানো যায়। অন্যদিকে টোকিওর গভর্নরও এই মহা কর্ম পরিকল্পনায় নিজেদের সন্তুষ্টির কথাই জানালেন। আমরা আমাদের উদ্যোগকে সফল করতে কেবল কাজ শুরু করেছি, প্রথম থেকেই বেশ সাড়া মিলছে। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে স্টেডিয়াম সম্প্রসারণের সব কাজ। এদিকে টুর্নামেন্ট নিয়ে আশাবাদী বাফুফে কর্মকর্তারাও। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ক্রিকেটের জোয়ারে এমনিতেই হারিয়ে যেতে বসেছে ফুটবল। সেই সোনালী অতীত এখন আর না থাকলেও আবার সেই হারানো সুদিন ফিরিয়ে আনতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ফুটবলের বড় কোনো আসর। প্রথমবার 2015 সালে জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছিল শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, আর তারই ধারাবাহিকতায় আরো বড় পরিসরে 5টি বিদেশি ক্লাবের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে এই আসরে। আমরা অলরেডি ঢাকার সমস্ত কাজকাম শেষ করে ফেলেছি, আমাদের টিমগুলো আসা শুরু হয়ে গিয়েছে এবং 18 তারিখে ইনশাল্লাহ সফলতার সাথে আমাদের ফার্স্ট ম্যাচ আমাদের চালু করতে পারবো, ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে। গত বছর যেটা আরো আকর্ষণীয় হবে, আরো প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। প্রথমবারে যা হয়েছে তার চেয়ে একটু বেশি হতে চাই। এবার যখন আরো ভালো ভালো টিম আসছে, আরো মানুষ এগিয়ে আসবে তাদের খেলা দেখার জন্য। এ তো গেল আয়োজনের কথা, কিন্তু যে মাঠে খেলা হবে সেই এম এ আজিজ স্টেডিয়াম কতটুকু তৈরি আন্তর্জাতিক বড় কোনো ফুটবল আসরের জন্য, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। খেলাধুলার ব্যস্ত সূচি ও কনসার্ট সহ বিভিন্ন আয়োজনের কারণে করুণ দশা এই স্টেডিয়ামের। তারপরও অনেকটা জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে মাঠ সম্প্রসারণের কাজ। গ্রিন যাত্রী হওয়ার কথা মাঠ, আমি মনে করি গ্রিন হয়ে গেছে, আর আদার্স যেগুলো আছে এগুলো ওই দিনের মধ্যে আমরা শেষ করতে পারবো। তবু সব বাধা পেছনে ফেলে এই আসর আয়োজনের মাধ্যমে ফুটবলের হারানো গৌরব ফিরে আসবে বলে মনে করেন বাফুফের এই কর্মকর্তা। আমরা আশা করি যে খুব অল ক্লাস এশিয়ান লেভেলের টপ লেভেলের আমরা একটি কম্পিটিশন দেখতে পাবো। 6 মাস সময় লাগবে, হয়তো 1 বছর সময় লাগবে। ফুটবলে হারানোর জন্য ফিরে আসবে, আমাদের জাতীয় দল ভালো করবে। গেল আসরে বেশ ঢাকঢোল পিটিয়ে আয়োজকরা মাঠে নামলো, এবার অনেকটাই নিষ্প্রভ তারা, নেই তেমন কোনো প্রচারণাও। তারপরও মাঠের প্রাণ দর্শকরা মাঠে ফিরবে এই প্রত্যাশা সবার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের ফুটবলের খবর। অনূর্ধ্ব 16 বিভাগীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে খুলনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময়ে 1-1 গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে টাইব্রেকে 5-3 গোলে জিতে শিরোপার উল্লাসে মাতে রংপুরের খুদে খেলোয়াড়রা। এদিকে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশন কর্মকর্তারা। খুদে একদল ফুটবলারের লড়াই হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিকেলের দর্শকবিহীন খাঁ খাঁ গ্যালারিতে প্রাণ ফিরিয়ে আনেন রংপুর বিভাগের খুদে সেনানীরা। এর আগে নির্ধারিত সময়ে 1-1 গোলে সমতা থাকায় ম্যাচ করায় টাইব্রেকারে। সেখান থেকে নিজেদের গোলরক্ষকের দক্ষতায় 5-3 গোলে জয় তুলে নেয় রংপুর বিভাগ। তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে এবং আগামীর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তৈরি করার লক্ষ্যেই বিভাগীয় প্রতিযোগিতার আয়োজন, এমনটাই জানালেন ফেডারেশন কর্তারা। আমি মনে করি এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে আমাদের এই বছর অনেক তরুণ মুখকে আমরা দেখতে পারবো, যারা আমাদের ভবিষ্যতে যে আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 19 টুর্নামেন্ট যেগুলো হবে সেগুলো তারা অংশগ্রহণ করতে পারবে। এর আগেও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, কিন্তু এরপর সবাই ভুলে যান খুদে খেলোয়াড়দের কথা। এবারও কি তেমনটাই হচ্ছে? ফেডারেশন কর্তারা স্বীকার করলেন আগের ব্যর্থতার কথা। একই সাথে নানান উদ্যোগের ফুলঝুরি ছড়ালেন এবারও। বয়স ভিত্তিক টিমগুলোকে আমরা সেপারেট করব, যেখানে আমাদের দেশি কোচ এবং বিদেশি কোচও কিন্তু থাকবে। এই জিনিসটি আমরা করিনি, অর্থাৎ আন্ডার 14 যাদেরকে খেলে এসেছে তাদেরকে ধরে রাখতে পারিনি, আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 19 কাঁধে কাঁধে। এখন আমাদের যাদের যে টুর্নামেন্টটি শেষ হবে তাদেরকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী ক্যাম্পের ব্যবস্থা করা। প্লেয়ারের সাপ্লাই তো আসলে অনেক কম, এটা তো ফেডারেশন ইতিমধ্যে উপলব্ধি করেছে, পরে এখন নতুন করে আবার তৃণমূলে কিন্তু কাজ শুরু করেছে। তো আমি আশা করব